অধ্যায় 2, অতি লোভে তাঁতি নষ্ট। সেই ঘটনার 3-4 মাস পেরিয়ে গেছে। সমরেশ বিশ্বাস এবং অপরাজিতা চ্যাটার্জি প্রায় অরিন্দম বসুর কেসটা নিয়ে সেইভাবে আলোচনাই করেননি। একটা নিতান্ত আত্মহত্যার কেস হিসেবে ধরে নিয়েছিলেন। একদিন সকালে চা খেতে খেতে সমরেশ বিশ্বাস টিভিতে একটা খবর দেখতে পান। ব্রেকিং নিউজ, সল্টলেকে ওষুধ ব্যবসায়ী অমল ঘোষের আত্মহত্যা। নমস্কার, আমি সোমা আপনাদের সাথে আছি আজকের ব্রেকিং নিউজ আপডেট নিয়ে। সল্টলেকের বিখ্যাত ওষুধ ব্যবসায়ী অমল ঘোষ আজ সকালে নিজের বাসভবনে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। সূত্রের খবর, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, মানসিক অবসাদের কারণে তিনি গত কয়েকদিন সাইকোলজিস্ট ঈশা রায়ের কাছে থেরাপি নিতে যেতেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। সল্টলেক থানার পুলিশ সাব ইন্সপেক্টর আদিত্য নস্কর ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী নিউজ আপডেটে। খবরটা দেখে সমরেশ চমকে উঠলেন। তিনি তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে অপরাজিতাকে কল করলেন। হ্যালো অপু, ফ্রি আছো? হ্যাঁ বলো। সল্টলেকের অমল ঘোষের সুইসাইডের খবরটা শুনেছো? না, আর সল্টলেক থানার খবর নিয়ে আমি কি করব? বাই দ্য ওয়ে, কি হয়েছে বলো। সল্টলেকের অমল ঘোষ বিষ খেয়ে আত্মহত্যা করেছেন, কিন্তু বড় খবর হলো তিনিও থেরাপি নিতে সাইকোলজিস্ট ঈশা রায়ের কাছে যেতেন। ঈশা রায় মানে যিনি অনিরুদ্ধ বসুর সাইকোলজিস্ট ছিলেন? এক্স্যাক্টলি। তো কি হয়েছে? একজন সাইকোলজিস্টের দুজন পেশেন্ট কি সুইসাইড করতে পারে না? আর এমনিতেও সাইকোলজিস্টের কাছে ওই ধরনের মানুষই যায়, এতে বেশি ভাবার কি আছে? ভাবার আছে অপু, ভাবার আছে। আমার কোথাও একটা খটকা লাগছে, জিনিসটাকে স্বাভাবিক মনে হচ্ছে না। রাত দিন ডিউটি করতে করতে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি একটু রেস্ট নাও। তুমি একবার সাইকোলজিস্টের কাছে যাও। আচ্ছা, সে যাবেক্ষণ। তোমার কাছে সল্টলেক থানার সাব ইন্সপেক্টর আদিত্য নস্করের ফোন নম্বর আছে? দাঁড়াও দেখছি। তোমাকে নম্বর হোয়াটসঅ্যাপ করেছি, দেখে নাও। পেয়ে গেছি। থ্যাংক ইউ সুইট হার্ট। সুইট হার্ট? কাজের বেলায় কাজী, কাজ ফুরলে পাজি। আচ্ছা চলো, পরে কথা বলছি। বাই বাই। সমরেশ আদিত্য নস্করকে ফোন করলেন। জয় হিন্দ মিস্টার নস্কর। জয় হিন্দ। কে বলছেন? আমি গড়িয়াহাট থানার সাব ইন্সপেক্টর সমরেশ বিশ্বাস কথা বলছি। অমল ঘোষের সুইসাইড কেসটা আপনি দেখছেন তো? খবরে দেখলাম। কেন, আপনি ওনাকে চিনতেন? মানে কোনো পার্সোনাল রিলেশন? না, তবে অমল ঘোষের কেসের মতো একটা কেস আমার থানায় কিছুদিন আগে ঘটেছিল। আমি কোনো একটা জায়গায় যোগসূত্র পাচ্ছি। কিন্তু আমার প্রাথমিক তদন্তে এটা সুইসাইড বলে মনে হচ্ছে। আপনি কি বলতে চাইছেন? এটা মার্ডার? না, আমি সেটা বলতে চাইছি না, এটা সুইসাইডই। তবে ওখানেই তো সন্দেহ বেশি হচ্ছে, কিছু একটা মিস করছি। আমি কিছু বুঝতে পারছি না সমরেশবাবু। আচ্ছা, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর রিপোর্টটা নিয়ে আপনি একবার আমার সঙ্গে দেখা করতে পারবেন? তবে ওটা আনঅফিসিয়ালি হবে। করা যেতে পারে, তবে কিছু মনে করবেন না। আপনি আপনার অফিসিয়াল আইডি কার্ডটা সাথে আনবেন। মানে বুঝতেই পারছেন। ওকে ওকে, তাহলে আমরা দেখা করে বাকি কথা বলবো। কোথায় কবে দেখা করব সেটা ফোনে কথা বলে নেব। বাই। জয় হিন্দ। বাই। জয় হিন্দ। পূর্বের পরিকল্পনা মতো 5-7 দিন পর আদিত্য সমরেশকে কল করে দেখা করার কথা বলেন। সমরেশ জানায় অপরাজিতাও তার সঙ্গে থাকবেন। আদিত্য প্রথমে রাজি না হলেও পরে সমরেশের অনুরোধে রাজি হন। সমরেশ ও অপরাজিতা নির্দিষ্ট দিনে এক সন্ধ্যায় আদিত্য নস্করের সাথে দেখা করতে যান একটা রেস্তোরাঁয়। সমরেশ ও অপরাজিতা আদিত্য নস্করকে নিজেদের পুলিশ আইডি কার্ড দেখিয়ে পরিচয় দেন। তারপর সবাই রেস্তোরাঁর একটা বন্ধ কেবিনে সুইসাইড কেসগুলো নিয়ে আলোচনা শুরু করেন। থ্যাংক ইউ আদিত্যবাবু, আমাদের সাহায্য করার জন্য। ইউর ওয়েলকাম। আচ্ছা, এবার ব্যাপারটা খুলে বলুন তো। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। এই দেখুন, পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার লেখা আছে ভিকটিম বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
আর আপনিও সেদিন স্বীকার করেছেন যে এটা আত্মহত্যাই। তাহলে মশাই সমস্যাটা কোথায়? আমি কিছুই বুঝতে পারছি না। সমরেশ ঈশা রায়ের ভিজিটিং কার্ডটা বের করে টেবিলে রাখল। আদিত্যর দিকে উদ্দেশ্য করে বলল, সমস্যা এটা, আমার কেসের ভিকটিম আর আপনার কেসের ভিকটিম একজনের কাছে থেরাপি নিচ্ছিল। আমি যতদূর সূত্র মারফত জানতে পেরেছি, দুজন ভিকটিমই ভালো লোক ছিলেন না। আমি তো এটাও শুনেছি অমল ঘোষ জাল ওষুধের কারবার করতেন, আর অনিরুদ্ধ বসু মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত ছিলেন। অমল ঘোষ আর অনিরুদ্ধ বসুর মধ্যে কোনো যোগাযোগ? না, তবে কি ওই সাইকোলজিস্ট ঈশা রায় বা ওনার কোনো পরিবারের সদস্য বা কাছের কেউ ভিকটিমদের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল? সেটা হতেও পারে কিংবা নাও হতে পারে। অপরাজিতা এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন। এবার তিনি বললেন, আমাদের একবার ঈশা রায়ের ব্যাপারে জানা দরকার আছে। তাহলে কি আমরা ঈশা রায়কে জিজ্ঞাসাবাদ শুরু করব? না, শুধু একটু নজরে রাখুন। আমরাও নজরে রাখছি, কারণ আমরা শুধু ঈশা রায়কে সন্দেহ করছি, কিন্তু কেন সন্দেহ করছি সে ব্যাপারে আমরা কেউ স্পষ্ট নই। আর সবচেয়ে বড় কথা, দুজন ভিকটিম সুইসাইড করেছে। কেসটা খুব জটিল হয়ে যাচ্ছে। এটাও হতে পারে সবকিছুই কাকতালীয়, আমরা শুধু শুধু বেশি কিছু ভেবে নিচ্ছি। এটাও হতে পারে মিস চ্যাটার্জি। এবার ওঠা যাক। হ্যাঁ, রাত হয়ে গেল। থ্যাংক ইউ আদিত্যবাবু আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। আমি কোনো খবর পেলে আপনাদের অবশ্যই জানাবো। সেদিনকার মতো সবাইকে বিদায় জানিয়ে রেস্তোরাঁ ছেড়ে নিজেদের বাড়ির পথে রওনা দিলেন। সেদিন রাতে আদিত্য নস্করের মাথার মধ্যে সবকিছু জটলা বেঁধে যেতে থাকে। তারপর কয়েক মাস কেটে গেছে। 2024 সালের মার্চ মাসের একদিন সকালে অপরাজিতা ফেসবুকে একটা পোস্ট দেখে চমকে উঠলেন। বিখ্যাত চিত্র পরিচালক অয়ন মুখার্জি মদ্যপ অবস্থায় দমদমের ফ্ল্যাট থেকে গভীর রাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। অপরাজিতা একটু পরে দু একজনকে ফোন করে জানতে পারেন অয়ন মুখার্জি কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি সেই কারণে হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কিন্তু অপরাজিতা যে ইনফরমেশনটা পেয়ে চমকে ওঠেন সেটা হলো অয়ন মুখার্জিও ঈশা রায়ের কাছে থেরাপি নিতে যেতেন। অপরাজিতা দমদম থানায় ফোন করে জানতে পারেন অয়ন মুখার্জির কেসটা বিধাননগর পুলিশ কমিশনার সত্যজিৎ দেবনাথ নিজে দেখছেন। অপরাজিতা সমরেশ বিশ্বাস এবং আদিত্য নস্করকে সবকিছু জানায় এবং নিজেদের মধ্যে পরিকল্পনা করে 3 দিন পরে বিধাননগর পুলিশ কমিশনার সত্যজিৎ দেবনাথের সাথে 3 জন দেখা করার জন্য রওনা দেন।